আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে জরুরি সেবা ও শিল্প কলকারখানা। লকডাউন ঘোষণার পরই ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ। করোনায় দেশে আরো ৫৮ জনের প্রাণহানি। হাসপাতালে জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এবং নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ জাতীয় পরামর্শক কমিটির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সরকার। করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে লকডাউন চলাকালে সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্প ও কলকারখানা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটির মাধ্যমে খোলা রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিস্তারিত সৈয়দ রিয়াজের রিপোর্টে। গত কয়েকদিন ধরে সারা দেশে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হয়। এতে মৃত ও আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে পূর্বের রেকর্ড ভঙ্গ করে। স্বাস্থ্যবিধি মানতেও অনীহা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। এর মধ্যেও সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনাও মানছে না কেউ। এ পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সপ্তাহ জুড়ে দেশব্যাপী লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলার কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। সপ্তাহব্যাপী করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। গত বছরও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গায় আংশিক লকডাউন দিয়েছিল সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের ঘোষণার পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ। এদিকে সরকারি নির্দেশনার পরও বেপরোয়া রাজধানীর গণপরিবহন। বাড়তি ভাড়া আদায় করলেও অনেকেই আগের নিয়মেই যাত্রী বহন করছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউনের ঘোষণার পর গাবতলী বাস টার্মিনাল সহ বিভিন্ন স্টেশনে মানুষের ভিড় বেড়ে যায়। ৭ দিনের ছুটির খবরে ঢাকা ছাড়ছে মানুষ। লকডাউনটা কতদিন কন্টিনিউ হবে এটা তো বলা মুশকিল। নিজের সেফটির জন্য, নিজের ভালোর জন্য আগে ভাগে ঢাকা ছাড়তেছি। বাংলাদেশের অবস্থা এখন খুব একটা শোচনীয় পর্যায়ে আছে, এই জন্য আগে ভাগে ঢাকা ছাড়ার চিন্তা ভাবনা করছি। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রী সীমিত করলেও তা অনেকেই মানছেন না। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেবার নির্দেশনা থাকলেও নগরীর অধিকাংশ বাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে মানুষ ছুটছে যে যার মতো করে। লকডাউনের ঘোষণা শুনে সাধারণ মানুষ আরো বেপরোয়া। আমরা তো উড়াইতেছি না, আমরা কি লোক উড়াইতেছি, লোক বাইঙ্গা চুরি উঠতেছে, যাত্রী গাড়ি তুলতে মানা করলে শোনে না, যাত্রী মাইনা গাড়ি তুলতেছে। পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি যাত্রীরা নিয়ম ভাঙছেন সজ্ঞানে, বরং গণমাধ্যমের উপস্থিতিতে ক্ষেপেও যাচ্ছেন কেউ কেউ। এত ভিউ করার তো আপনাদের দরকার নেই, আপনাদের তো আরো জায়গা সাংবাদিকতার আরো জায়গা আছে, সেইগুলো করেন।
অফিস আদালতে জনবল সীমিত না করে গণপরিবহনে অর্ধেক সিট খালি রাখার সিদ্ধান্তে এমন বিড়ম্বনায় পড়েছে নগরবাসী, মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সুরক্ষার জন্য গণপরিবহনে 60% ভাড়া বৃদ্ধি করার ফলে যে 50% যাত্রী পরিবহনের কথা রয়েছে তা অনেক গণপরিবহনেই মানা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাত্রী উঠানোর সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হচ্ছে। এক্ষেত্রে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ কেড়ে নিয়েছে 58 জনের। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 51 জন। করোনা শনাক্ত হয়েছে আরও 5,683 জনের। প্রতি 100 জনের মধ্যে 23 জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঘোষণা দিলেই হবে না, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনা ভাইরাসে মৃত্যু আর সংক্রমণের পরিসংখ্যান ভীত আর আতঙ্কিত হওয়ার মতো। শনিবার বিকেলে দেয়া সরকারি হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও প্রায় 5,700 মানুষের দেহে। সবশেষ একদিনে 24,548 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23.15%। সেই সাথে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। সবশেষ একদিনে মারা গেছে 58 জন। গত বুধবার থেকে টানা 4 দিন 50 জনের বেশি মানুষের প্রাণ গেছে এ ভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রুহুল ফোরকান সিদ্দিক এটিএন বাংলাকে জানান, বর্তমান অবস্থায় ঘোষিত লকডাউনের কঠোর বাস্তবায়নের বিকল্প নেই। জীবন এবং জীবিকার প্রশ্ন যেহেতু এখন যদি দীর্ঘদিন দেওয়া যেত তাহলে হয়তো আরও বেশি এফেক্টিভ হতো, কিন্তু আমি মনে করি যে 7 দিন অবশ্যই কার্যকর এবং কার্যকরী হবে। এটা বোঝা যাবে পরে যে আমরা কতটুকু কোয়ালিটিফুল লকডাউন করলাম কিনা, এটার উপরে নির্ভর করবে আমরা সচেতন হলাম কিনা। 2, 3 নম্বর হলো আমাদের একটু ঢেউয়ের আগে চলতে হবে। আমরা কিন্তু সবসময় ঢেউয়ের পিছনে চলতেছি। আমাদের হাসপাতালের বারান্দায় আমাদের দুঃখের শেষ নাই, কক্সবাজারে আমাদের আনন্দের সীমা নাই। এই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে 31 থেকে 60 বছর বয়সী 24 জন আর বাকিরা 60ঊর্ধ্ব। তবে আসার কথা, করোনা আক্রান্ত 6,30,000-এর মধ্যে প্রায় 5.5 লাখ এরই মধ্যে সুস্থ হয়েছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে করোনা আক্রান্ত অনেককে। কোথাও কোথাও বেডের চেয়ে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ। গত কয়েকদিন ধরে রাজধানীর প্রায় সব হাসপাতালেই একই চিত্র। এদিকে করোনা আক্রান্তের ঢাকায় না এনে জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা আক্রান্ত বাবা আব্দুল খালেক, আছে বয়সের ভার, আরও কত সমস্যা। সেই বাবাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন ছেলে। সবশেষ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের বাইরে তাদের অপেক্ষা, কিন্তু এখানেও বেড নেই। তাই নিরুপায় হয়ে অসুস্থ বাবাকে নিয়ে দাঁড়িয়ে তারা। এই রোগীটা নিয়ে কোথায় যাওয়ার আর কোনো আশ্রয়স্থল নাই আমাদের। সর্বশেষ আমাকে গ্রামে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। ওখানে আল্লাপাক যদি বাঁচিয়ে রাখে তো থাকবে, নয়তো হয়তো দুনিয়াতে চলে যাবে। 60ঊর্ধ্ব মিজানুর রহমানের অবস্থাও অনেকটা এমনই। স্থানীয় পর্যায়ে সেবা না পেয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে ঢাকার এই কুর্মিটোলা হাসপাতালে এসেছেন, কিন্তু ভর্তি হতে পারেননি। কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তার স্বজনরা। এখন তো নিচ্ছে না, কি করব? নিরাপদ না হইলো আমরা বাধা নিয়ে যাইতে হবে। আল্লাহর নামে এখন নিয়ে যাব। করোনা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের বাইরে এখনও অপেক্ষমান অনেক রোগী। 250টি বেডের বিপরীতে এখন ভর্তির সংখ্যা অন্তত 428 জন। আইসিইউ বেড একটাও ফাঁকা নেই। এই মানুষগুলো এখন যাবে কোথায়? আমাদের যেহেতু সিটের থেকে ডাবল ভর্তি আছে, সেক্ষেত্রে তো অ্যাডমিট করার আমাদের স্পেসও নাই যে কীভাবে। তাই জন্য যারা একটু ক্রিটিক্যাল পেশেন্ট তাদেরকেই অ্যাডমিট করা হচ্ছে। এমন সংকটে করোনার চিকিৎসায় হাসপাতালে লোকবল বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সিস্টাররা বা ওই ওয়ার্ড বয়রা সংখ্যায় এত কম, তাদেরকে অনেক কষ্টে খুঁজে বের করতে হয়। একটা হাসপাতাল হয়তো এই সপ্তাহে মধ্যে আমার এটা হয়ে যাবে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে। ওখানে আমার 200 আমার আইসিইউ আছে, 200 আমি 200 জন, আমি 1000 বেডের দিকে আইসিইউ বানাই। আপনি কি কাভার দিতে পারবেন? চট্টগ্রামে খুঁজবেন, সিলেটে খুঁজবেন, ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজবেন, সব হাসপাতাল খালি, সমস্ত লোক ঢাকা চলে আসছে।
করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে আরও বেড বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির প্রধান অধ্যাপক শহীদুল্লাহ জানিয়েছেন, টিকার কার্যকারিতা নিয়ে এখনও নেতিবাচক কোনো তথ্য নেই। গবেষকরা বলছেন, ভাইরাসের পরিবর্তিত রূপের কারণে ভ্যাকসিনও পরিবর্তিত হতে পারে। ইকরামুল সাইমের রিপোর্ট। করোনা ভাইরাস ঠেকাতে বিশ্বব্যাপী একাধিক টিকা এখন বাজারে, যদিও এখনও টিকাদানের হার খুবই কম। এরই মধ্যে স্বরূপ বদলে ফেলা ভাইরাসের টিকা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে টিকা নিলে কতদিন পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে তা নিয়েও চলছে গবেষণা। বাংলাদেশে প্রথম ডোজ টিকা নেওয়ার 1-2 মাস পরও অনেকেই আক্রান্ত হচ্ছেন, যদিও মোটা দাগে বলা হচ্ছে দ্বিতীয় ডোজ দেওয়ার পরই টিকার সুফল আসবে। প্রথমত এর কার্যকাল 1 বছর নির্ধারিত হয়েছে, পরে 1 বছর পরে শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতার উপস্থিতি দেখে এর কার্যকাল আরো বাড়বে কিনা সেটি নির্ধারণ করা হবে। যদি 1 বছর পরে এর কার্যকাল না থাকে তাহলে আবার হয় বুস্টার ডোজ, না হয় পূর্ণাঙ্গ 2 ডোজ টিকা নিতে হতে পারে। যুক্তরাষ্ট্রে পরীক্ষা দেখা গেছে যে 85 জন মানুষ এই টিকা দ্বারা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, অর্থাৎ 100 জনকে টিকা দিলে 15 জনের দেহে এটা কার্যকর হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, টিকার কার্যকারিতা জানতে অ্যান্টিবডি টেস্ট প্রয়োজন। এ ব্যাপারে সরকার অনুমোদন দিলেও এখনও সেভাবে তা চালু হয়নি। কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান জানিয়েছেন, টিকার কার্যকারিতা পরীক্ষায় দেওয়া হয়েছে নির্দেশনা। বলা হচ্ছে যে না, নতুন ভ্যারিয়েন্ট যেটা কাজ করবে না, এখন পর্যন্ত উল্টা প্রমাণিত হয়নি। আমরা তো দেখি সবসময় নতুন নতুন চিন্তা ভাবনা করি। এর মধ্যে আমাদের যে কমিটি আছে, ভাইরোলজি কমিটি, এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এইসব ব্যাপারে খোঁজ খবর নিয়ে মূল সভায় জানানোর জন্য। আমাদের একটু তথ্যপত্র নিয়ে একটা তো কনক্লুশনে আসতে হবে, তাই না? যদি সামনের দিনগুলোতে এমন কোনো বিবর্তন বা মিউটেশন ঘটে যার কারণে এই টিকা কার্যকর নাও হতে পারে, তখন নতুন টিকা অর্থাৎ এই টিকাটাকেই একটু উন্নত করে নতুন টিকায় রূপান্তরিত করা হবে এবং সেটি আবার কার্যকর হবে। ভাইরাসের ক্ষেত্রে এটি একটি সাধারণ বিষয়। টিকা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা গবেষণা, তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে প্রাথমিক হাতিয়ার হিসেবে সবারই টিকার আওতায় আসা উচিত। 8 এপ্রিল দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কার্যক্রম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ইসলামের নামে সারা দেশে নাশকতাকারীদের ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি এ দাবি জানান। যেসব মাদ্রাসা শিক্ষার্থী জ্বালাও পোড়াও করেছে তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অধিবেশনে বাংলাদেশ ট্যুর গাইড বিল, মংলা বন্দর কর্তৃপক্ষ বিল ও শিশু দিবাযত্ন কেন্দ্র বিল 2021 সংসদে উত্থাপন করা হয়। আমাদের এই স্বাধীনতার গৌরব, এটাকে যারা নষ্ট করার চেষ্টা করছে, মাননীয় স্পিকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। দরকার হলে ট্রাইব্যুনাল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে। হেফাজতের জঙ্গিরা মাদ্রাসা থেকে যারা রাস্তা বের হয়ে মানুষকে হত্যা করে, মানুষের বাড়িঘর আক্রমণ করে, স্থাপনা নষ্ট করে, সেই সব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মানবাধিকার ইসলাম কখনো ধ্বংস করতে দিতে পারে না। নৈরাজ্য সৃষ্টিতে সম্পৃক্ততা ও অপরাধীদের আড়াল করা, এই 2 অপরাধে বিএনপি জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির দায়িত্বহীন রাজনীতির কারণে দেশে অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। ডক্টর হাসান মাহমুদ আরও জানান, সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা কারা ঘটিয়েছে তা পত্রপত্রিকা সহ গণমাধ্যমে প্রচার হয়েছে। আলমগীর সাহেবরা যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাকে প্রথমত অস্বীকার করা, দ্বিতীয়ত নিজেরা সেই ঘটনা ঘটানোর জন্য সহযোগিতা করা, এবং বিভিন্ন জায়গায় তারাও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের কর্মীরাও ঘটিয়েছে, সেই কারণে তো তারাও সমানভাবে অপরাধী। আজকে তারা সেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন, এজন্য 2 অপরাধে তো আসলে তারা অপরাধী।
প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধে একজোট না হলে হেরে যেতে হবে বলেও মনে করেন তিনি। জলবায়ুর ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি রোধের উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক কার্বন বাজার উন্মুক্তকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি। ডিপ্লোম্যাট ম্যাগাজিনে প্রকাশিত তার লেখা ঢাকা গ্লাসগো CVF COP 26 সংহতি জোরদার শীর্ষক এক নিবন্ধে তিনি এসব বিষয়ে উপর গুরুত্বারোপ করেন। ম্যাগাজিনটির এপ্রিল সংখ্যায় প্রকাশিত এই নিবন্ধে প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধকে অর্থবহ করে তুলতে ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। অনৈতিক কাজের অভিযোগে নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের একটি রিসোর্ট থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। তবে মামুনুল হকের দাবি এই নারী তার দ্বিতীয় স্ত্রী। 2 বছর আগে তিনি তাকে বিয়ে করেছেন। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর আলোচিত এই হেফাজত নেতাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। 26শে মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন মেয়র মুরিয়েল বাউসার। মেয়রের স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপান্তরিত হচ্ছে। হেফাজতে ইসলামের ব্যানারে জামায়াত শিবির ও কওমি অঙ্গনের উগ্রপন্থীরা দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ঐক্যজোট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী এ অভিযোগ করেন। তার ভাষায়, তাণ্ডবের পর হেফাজতের হুকুমদাতাদের বিরুদ্ধে মামলা না করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে ওই ঘটনার মাস্টার মাইন্ডের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইসলামী ঐক্যজোট। দেশজুড়ে হেফাজত ইসলামের তাণ্ডবের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সংগঠনের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ওলামা লীগের সভাপতি মাওলানা সুলাইমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত 10 দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। সকালে সেখানকার রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে যান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস এবং কানাডার মিশন প্রধানরা। একই সময়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ভাষাঞ্চরের 1 নম্বর ওয়ার হাউসে রোহিঙ্গাদের সাথে তাদের সুযোগ সুবিধা ও জীবনযাত্রার মান সহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের নকপাড়ায় নবনির্বাচিত ট্রাক টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি আহ্বান জানান। এ সময় সোমবার লকডাউন প্রসঙ্গে গাজীপুরের মেয়র বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সিটি কর্পোরেশন সর্বদা প্রস্তুত রয়েছে। গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব বিধিগুলো দিবে প্রত্যেকটি নাগরিকের মেনে চলা উচিত। যে কোনো মূল্যে আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, আমাদের গার্মেন্টস সেক্টর আছে, সেই হিসাবে আমাদের এই নগরের মধ্য দিয়ে প্রত্যেকটি জেলা বিভাগীয় শহর মানুষ যাতায়াত করে, সেজন্য যেন মানুষ যেন নিরাপদে আসা যাওয়া করতে পারে এবং এই যে করোনা রোগ থেকে যেন সবাই মুক্ত থাকে, সেজন্য আমাদের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেগুলো আমরা মেনে চলব। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাকইকুড়াটি ইউনিয়নের বালিয়া গ্রামের কলমা নদীতে হঠাৎ প্রাকৃতিক গ্যাসের উদ্গীরণ শুরু হয়েছে। সকালে গ্যাসের বুদবুদ দেখে কৌতূহলী কেউ সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে সেখানে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান জানান, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আজ 3 এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস।
2012 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই প্রতি বছর দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, করোনার কারণে এবছর বিএফডিসি প্রাঙ্গণে সীমিত আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অনুষ্ঠানে সবার অংশগ্রহণও সীমিত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাসের গ্র্যান্ড ফিনালে। দেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের থেকে মোট 587টি অভিনব আইডিয়া সংগ্রহ করে ক্লেমন। এর মধ্যে থেকে বাছাই করা হয়েছে সেরা 10টি আইডিয়া। বিচারকরা এই 10টি আইডিয়া দাতা থেকে বাছাই করেছে বিজয়ীদের। সেখান থেকে নির্বাচিত করা হয় ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় রানার আপ। এ উপলক্ষে রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর। এ সময় তিনি বলেন, তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এই ক্যাম্পেইনে সবচেয়ে বড় সার্থকতা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম, ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় ভারতে প্রায় 90,000 মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের 20 সেপ্টেম্বর পর এই প্রথম এত বেশি মানুষের করোনা শনাক্ত হলো। ওই দিন ভারতে সর্বোচ্চ 92,605 জন শনাক্ত হয়েছিলেন। সব মিলিয়ে দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা প্রায় 1,24 লাখ। দ্রুত গতিতে সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের কথা ভাবছে মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্য। এর মধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব ও দিল্লি সহ 11টি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি সরকার। দেশের সামাজিক শিক্ষা এবং চিকিৎসার উন্নয়নে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল ওয়ার্কার সোশ্যাল প্র্যাকটিস অ্যান্ড ডেভেলপমেন্ট কনফারেন্স। রাজধানীতে যৌথভাবে ভার্চুয়াল এই আলোচনার আয়োজন করে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এতে পিইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, প্রক্টর হাবিবুর রহমান, অধ্যাপক গোলাম মাতবর অন্যান্যের মধ্যে অনলাইনে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 42তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদ। পরে ফাতিহা পাঠ ও কোরআন খতমের মধ্য দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে তার গৌরবোজ্জ্বল জীবনের নানা দিক ও অর্জন নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবারে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ক্রীড়াবিদদের পারফরমেন্সের খুশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এদিকে গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেছেন, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলবে। গেমসের তৃতীয় দিনে বেশ কয়েকটি ইভেন্টে নতুন রেকর্ড হয়। আরও জানাচ্ছেন পরাগারমান। যে কোনো গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হলো অ্যাথলেটিক্স। সবার নজর থাকে দ্রুততম মানবীর দিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরুষদের 100 মিটার ইভেন্টে 10.50 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। আর নারীদের 100 মিটার ইভেন্টে 11.60 সেকেন্ড সময় নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন একই দলের শিরিন আক্তার। ভীতি ছিলাম যে কি করা যায়, আবার দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পারি কিনা। এই গেমসে ফার্স্ট হয়ে অত্যন্ত ভালো লাগছে। টাইমিংটা যদি এখনো দেখা হয়নি ভালো হয় তাহলেই আমার খুশি। গেমসে অ্যাথলেটদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। আর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান জানান, লকডাউনের সময় গেমসের ভবিষ্যৎ নিয়ে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা রাষ্ট্রীয় অনুমোদন ক্রমেই আমরা গেমসটা করছি। তো সুতরাং ইনশাল্লাহ আমাদের গেমস এখনো চলতেছে, ইনশাল্লাহ গেমস আমাদের শেষ হবে। 4 তারিখের মধ্যে আমাদের বডি কন্ট্যাক্ট প্রায় সমস্ত বডি কন্ট্যাক্ট গেমগুলোর ফাইনাল হয়ে যাবে। প্রজ্ঞাপনটা আসার পরে আমরা বুঝতে পারবো সরকার কি পর্যায়ে লকডাউনটা করছে।
আর্মি স্টেডিয়ামে সাইক্লিংয়ে 3টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের 1000 মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সাল হোসাইন, নারীদের 500 মিটার টাইম ট্রায়ালে বিজিবির নিশি খাতুন এবং সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস নতুন রেকর্ড গড়েন। সাঁতারে নিজের প্রথম ইভেন্টে পানিতে নেমেই রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। এদিন সাঁতারে মোট 3টি রেকর্ড হয়। এদিকে গেমসের বডি বিল্ডিংয়ের দ্বিতীয় দিনে 5টি ইভেন্টের খেলা নিষ্পত্তি হয়। এ সময় বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 620 জন গলফারের অংশগ্রহণে আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রিজভী। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড় তৈরির অংশ হিসেবে ভবিষ্যতেও গলফারদের পাশে থাকতে চায় তারা। এ নিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হলো প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। আমার কাছে শ্রেয়, তাই খেলাধুলার মাধ্যমে মানুষ সে প্রাণবন্তভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেটি এই গল্পের মাধ্যমে আমরা সর্ববয়সের লোকজন আমরা অনুভব করে থাকি। আমরা বিশ্বাস করি যে অ্যামেচার গলফারদের এই টুর্নামেন্টগুলো যত বেশি অনুষ্ঠিত হবে, আস্তে আস্তে প্রফেশনাল গলফার তত বেশি তৈরি হবে। সেঞ্চুরিয়নে শ্বাসরুদ্ধকর প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে 55 রানের মধ্যে 4 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেন ডেভিড মিলার। আরেক প্রান্তে থাকা ভ্যান্ডার ডুসেন অপরাজিত থাকেন 123 রানে। এতে 6 উইকেটে 273 রান তোলে প্রোটিয়ারা। জবাবে দ্বিতীয় উইকেটে 177 রান যোগ করে পাকিস্তানকে সহজ জয়ের ভিত্তি গড়ে দেন বাবর আজম আর ইমামুল হক। কিন্তু ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি করে বাবর আউট হলো। 17 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের 40 আর সাদাব খানের 33 রানে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে জরুরি সেবা ও শিল্প কলকারখানা। লকডাউন ঘোষণার পরই ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার বিভিন্ন রুটে টিকিটের বাড়তি চাপ। করোনায় দেশে আরও 58 জনের প্রাণহানি। হাসপাতালে জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এবং নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা পর্যালোচনার নির্দেশ জাতীয় পরামর্শক কমিটির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভাবনা আহমেদ এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।